এক যে কি বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির আর শেষ নেই। এক রাত্রিবেলার থেকে আরম্ভ হয় সারা রাত বৃষ্টি, আর সকালবেলার থেকে না আছে কোনো রোদ, না আছে কিছু, এরকম মেঘলা হয়ে থাকে। আর দেখবে ওয়েদার খারাপ থাকলে কিন্তু তার সাথে সাথে কিন্তু শরীরও খারাপ থাকে। কটা দিন ধরে না শরীরটা ভালো যাচ্ছে না, জানো তো। আগের দিন তোমাদের ভিডিও পোস্ট করলাম, তো আজকেও তাই, মানে গতকালকেও তাই। শরীরটা একদমই ভালো লাগছিল না, ক্যামেরা অন করতে ইচ্ছেই করছিল না, কারণ কাজ তো কিছু আমি করছিই না, শুয়ে বসেই কাটাচ্ছি। কী আর সেটা তোমাদের দেখাবো। আগের দিনকে ভিডিও পোস্ট করলাম, ঠিক তার পরের দিন রবিবার দিন সারাটা দিন যে কিভাবে কাটলো, এত বুকের যন্ত্রণা, আর সেরকম পা ব্যথা, সেরকম জ্বর, আর সেরকম ঠান্ডাও লেগেছে। শরীরটা মোট কথা ঠিক নেই, বুঝেছো। দুদিন একটু বৃষ্টির জল মাথায় লেগেছিল, ব্যাস। আজকে আবার শরীরটা একটু ভালো লাগছে, ভাবলাম চলো আবার ভিডিও অন করি। মানে কি বলো তো, কোনো কাজই না ঠিকঠাক করে হচ্ছে না। সংসারের কাজ বলো, নিজের এই কাজের জায়গা বলো, কোনো কিছুই ঠিকঠাক করে হচ্ছে না। দুদিন ধরে একটা জিনিস দেখছি, শ্বাসকষ্টের পরিমাণটা একটু বেড়েই গেছে। রাত্রিবেলায় শুয়ে শান্তি পাচ্ছি না, দিনের বেলা কাজ করে শান্তি পাচ্ছি না, হাঁটা চলা করে শান্তি পাচ্ছি না, একটানা কথা বলতে কষ্ট হয়। তো শ্বাসকষ্টের পরিমাণটা একটু বেড়েছে। ভাবছি হসপিটালের ভরসায় কি আর থাকা উচিত, না একটা প্রাইভেট ডাক্তার দেখাবো, বুঝে উঠতে পারছি না, জানো তো। কারণ প্রাইভেট ডাক্তার দেখাতে গেলে এক তো অনেক পরিমাণে খরচা, আর প্রাইভেটে কোনো কিছু করতে গেলে মানে অনেক খরচা। কিন্তু সেইগুলো কথা ভাবতে গিয়ে হসপিটালের ভরসায় কি থাকাটা ঠিকঠাক হচ্ছে নাকি সেটাও বুঝতে পারছি না। কারণ হসপিটালে তো এখনও দেখাতে গেলে অনেক দেরি, মানে সামনের মাসে আবার চেক আপ, মানে মাস তো পড়ে গেছে, এই 26 তারিখে আমার আবার চেক আপ। তো ততদিন কি ওয়েট করব, না একটা ডাক্তারের কাছে যাব, সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ কি বলো তো, যেহেতু আমি প্রথম থেকে প্রাইভেটে দেখাচ্ছি না, তো এখন যদি প্রাইভেটে দেখাতে যাই, আদেও দেখবে কি না, আবার শুরু থেকে সব রিপোর্ট করতে বলবে কি না, এই চিন্তাগুলো নিয়ে না পুরো শেষ হয়ে যাচ্ছি। অনেকেই আবার তোমরা বলবে মনে হচ্ছে প্রথম মা হচ্ছ, না প্রথম মা হচ্ছি না, 17 বছর আগে মা হয়েছিলাম। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়েছে, তো এখন সব কিছুই মানে নতুন নতুন লাগছে। মেয়ে হওয়ার সময় এত কিছু তো ছিল না, এত সমস্যাও ছিল না, তো এখন সব কিছু অন্যরকম, সমস্যাও বেশি। সেই কারণেই বুঝে উঠতে পারছি না। তবে প্রাইভেটে আমার একটুও দেখানোর ইচ্ছে নেই, কিন্তু শরীরের যা কন্ডিশন হচ্ছে, আমার মনে হচ্ছে যেতে হবে। দেখা যাক কি করি। সকালবেলা ঘুম থেকে উঠেছি এই 8টা মতো বাজে। উঠে দেখলাম মা দিদির মোটামুটি সবই কাজ হয়ে গেছে। ঘর দুয়ারটা যেহেতু আমারই সংসার, আর ঘর গোছানোটা যেহেতু আমার কারোরটা পছন্দ হয় না, সেই কারণে আমি ওটা করব। উঠে দেখলাম দিদি সব জামাকাপড় কেচে দিয়েছে, এদিকে মা ঠাকুরের বাসন মেজে ফেলেছে, রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। দিদি যাবে এখন বাড়ির দিকে। ওদের বাড়িতে এত জল হয়ে গেছে, ওদের ফ্রিজের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে, জানো না। তো সেই কারণে দিদি যাবে বলে সকাল সকাল উঠে সব কিছু করে নিয়েছে। মা দেখলাম রাস্তাটা ঝাড় দিতে যাবে, আমি দিয়ে দিলাম, বললাম ঠিক আছে আমাকেই দাও, কারণ রাস্তাটা এমনিতেই দেখো কি স্লিপ, আর মা হাতে জোরও পায় না, তো একটু ভালো করে ঝাড় দিতে পারে না। তো ঝাড় দিয়ে দিলাম, আর জামা কাপড় কেচেছিল, তো সেগুলোকে আমি একটু চিপড়ে ঠিকঠাক করে মেলে দিলাম। এদিকে জল টল সব ভরে রেখেছে, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ, রোদ উঠবে কি না তার কোনো ঠিক নেই, পুরো অন্ধকার করে আছে। কিন্তু তাও বাইরেটায় জামা কাপড় মেলে দিলাম, হাওয়ায় হাওয়ায় যতটা টানবে টানবে। আর এদিকে দিদি আসারও টাইম হয়ে গেছে, আমিও এবার ঢুকবো ঘরে, গিয়ে ঘরদোরটা গোছাবো। আর এই দেখো মা বসেছে মাছ কাটতে। সেই আগের দিন চিকেন রান্না হয়েছিল বলেছিলাম না, তারপরে তো রবিবার কোনো ব্লগ করিনি। চিকেনটা বেশি করেই রান্না করা হয়েছিল, রবিবার দিনকে সেরকম কিচ্ছু রান্নাবান্না হয়নি। আজকে হচ্ছে সোমবার, তো মাছ কাটছে মা, কিন্তু মাছ রান্না হবে না আজকে, তো নিরামিষ, কারণ শ্রাবণ মাসের আজকে 3য় সোমবার। তো মা আবার যাবে বাড়িতে, মা বললো তাহলে দে মাছগুলো আমি কেটে রেখে যাই, দিদি চলে গেছে। তো ওদিকে মা মাছগুলো কেটে স্নান করবে। আর আমি আজকে সকালবেলা থেকে ওই বাদাম ঠাদাম কিচ্ছু খাইনি, কেন বলো তো, খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, তো সেই কারণেই বাদাম ঠাদাম খাইনি কিচ্ছু। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে ভাবলাম ওই ডিম সেদ্ধটা আর ছাতুটা খাই। কুলেখাড়াও আজকে খাইনি, কারণ এর আগে অনেকেই আমাকে কমেন্ট করে তোমরা বলেছো কুলেখাড়া রোজ খেতে না,
তো আমি ঠিক করেছি ওই 1 দিন 2 দিন বাদে বাদে কুলেখাড়ার মানে রসটা খাবো। তা ভাবলাম একটু ভারী কিছুই খাই, কারণ সকালের খাবার তো এখন আজকে আর খাবো না, কারণ আজকে একেবারে পুজো হলে তারপরে ভাত খাবো। তো একটু বেশি করে ছাতু নিলাম, চিনি নিলাম, আর একটু নুন নিলাম। আর ডিম সেদ্ধর কথা ভুলেই বলে দিয়েছি, মাও জানো তো ভুলে ডিম সেদ্ধ করেও ফেলেছে, কিন্তু আমি আর ডিমটাও আজকে খাইনি। হঠাৎ করে খেতে যাব তখন মনে পড়লো যে না, ডিমটা খাবো না, আজকে তো সোমবার। মাকে বললাম থাক, ডিম সেদ্ধ রেখে দাও, ওটা আবার কালকে একটু গরম করে কালকে খাবো। তো তারপরেই ভাবলাম তাহলে শুধু ছাতুটা খাবো না, তাহলে এই 2-4টে বাদাম খাই, আমন্ড বাদাম খেয়ে ছাতুটা খাই। আর ছাতুটা একটু ভারী করেই গুলিয়েছি। মাকেও বললাম তুমি মাছটা কেটে রেখে যাও, তাহলে কালকে রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে আর কিছু রান্না হবে না। দিদি আসবে বেলা করে, মানে কাজের দিদি না, আমার দিদি। তো দিদি আসবে একটু বেলা করে, ওদের ঘরের সব কিছু একটু তুলে ঠুলে তারপরে আসবে। ছাতুটা খেয়ে ঘর দুয়ার সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম, এসেই তারপরে বসিয়ে দিয়েছি দেখো এদিকে তাড়াতাড়ি করে ভাত আর ডাল। এর মাঝখানে দিদি চলে যাওয়ার পরে আমার যেটুকুনি কাজ থাকে সেটুকুনি করে আমি একেবারে স্নান করে চলে এসেছি। আর স্নানে যাওয়ার আগে এদিকে চাল ডাল সব ধুয়ে গেছিলাম। এদিকে মা দেখো সেদ্ধর জন্য সব কিছু কেটে কুটে দিয়েছে, আমি বললাম বসিয়ে দাও, আমি তার মধ্যে স্নান করে চলে আসব। যেহেতু সেদ্ধ ভাত করব, এদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি ইন্ডাকশানে, আর বড় হাঁড়িতে করে ভাত বসিয়েছি, যেহেতু অনেক কিছু সেদ্ধ দিয়েছি। ভেন্ডি সেদ্ধ দেবো, উচ্ছে সেদ্ধ, পটল সেদ্ধ, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ। তো এই সেদ্ধ দিয়েই আজকে দুপুরবেলা সবার খাওয়া হবে। যেহেতু ছেলেরা কেউ বাড়িতে নেই, জামাইবুও নেই, জামাইবুও আসছে না, আর তোমাদের দাদাভাইও কাজে গেছে, তো সেই কারণে সেদ্ধ দিয়েই দুপুরবেলাটা হয়ে যাবে। আর দিদিও আসবে একটু দেরি করে, ওদের বাড়ির সব কিছু গুছিয়ে গাছিয়ে। তো দিদি মানে কাজের দিদি কাজ করে দিয়ে দেখো চলে গেছে, আর আমিও স্নান করে আসলাম, সব একদম ঘরবাড়ি পুরো পরিষ্কার। এবারে ভাতটা হবে, আর আজকে যেহেতু সোমবার, আজকে আছে গুলুর পরীক্ষা, তো সেই কারণে ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়েছি। আর সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তো শুধু ছাতু খেয়েছি, আর ওদিকে মেয়ে তো কিছুই খায়নি। মেয়েও তাড়াতাড়ি করে স্নান করে ঢুকে যাবে ঠাকুর ঘরে। আমি স্নান করে আসলাম, এরপরে মেয়ে গেছে স্নান করতে, ওই দেখো 11:30 বাজে। এই দেখো ছাদ থেকে সব ফুল নামিয়ে নিয়ে আসলো, আর অনেক দিন ছাদে উঠি না জানো তো, গাছগুলো এত দেখতে ইচ্ছে করছে, এক বাটি আজকে পুরো ফুল হয়েছে। তো সব ফুল নামিয়ে নিয়ে আসলো, আর আমি ওই দিকেও কাকিমাদের গাছ থেকে ফুল নিয়ে এসে দিয়েছি। আর এখানে গতকাল রাত্রিবেলাতেই সব কিছু এনে রেখেছিল। সোমবার, আর এই শ্রাবণ মাসের 3য় সোমবার, এই সোমবারটা আর একটা মনে হয় পড়বে। তো একটাতেও উপোস করতে পারলাম না বলে সত্যি আমার খুব মানে মনটা খারাপ লাগছিল জানো তো। তবু আমি এখনও কিছু খাইনি, ওই যে ছাতুটাই খেয়েছি, আর ছাতুর সঙ্গে ওই কটা বললাম না বাদাম খেয়েছি, ওটাই খেয়েছি। ভাবলাম মেয়ের পুজো হোক, এখন আর কিছু খাবো না, ভাতটাও গরম গরম হয়ে যাবে, তারপরে খেয়ে নেব। ওদিকে মাকে দিলাম, মাও খেলো, ছাতু খেলো, আর গতকালকের একটা রুটি ছিল, দুধ দিয়ে মাকে দিলাম, কারণ মার তো ওষুধ চলে, মা তো উপোস করতে পারবেই না। তো মাকেও দিয়ে দিলাম, মা খেয়ে দিয়ে তারপরে চলে গেল। এদিকে দেখো মেয়ে এখন শিব ঠাকুরকে স্নান করাচ্ছে। প্রথম সপ্তাহের প্রথম সোমবারটা আমি দিয়েছিলাম, তোমরা অনেকেই বারণ করেছিলে যে দিদিভাই পুজো দিও না। তো আমার শাশুড়ি মাও বারণ করেছে, আমার দিদি সবাই বারণ করছে জানো তো, যেহেতু এখন একদম হওয়ার টাইম হয়ে এসছে, তো সবাই বলছে পুজোটা দিতে না, আশেপাশেও সবাই বলছে যে পুজোটা তুই আর দিস না। তো আমি এখন তো পুজো দিই না, ঠাকুর ঘরে আর যাই না, কিন্তু ওই যে মা এখন আছে তাই মা যেদিনকে না থাকে সেদিনকে একটু ঠাকুরের বাসন টাসনগুলো মেজে দিই, কী আর করা যাবে, একটু গঙ্গার জল ছিটিয়ে নিতে বলি। তো মেয়ে এখানে পুজো দিচ্ছে, দেখো সুন্দর করে শিব ঠাকুরকে স্নান করিয়েছে, প্রত্যেক মানে আগের সপ্তাহ করিয়েছে, এই সপ্তাহ পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে যতটুকু পেরেছে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। আর আজকে ফুল অনেক, গতকালকে রাত্রিবেলায় সব এনে রেখেছিল। আর সোমবারটা কি ভালো লাগে না, শিব ঠাকুরের দিকে মনে হয় তাকিয়েই থাকি। আর আমার মেয়ে বলি না, একদম আমার মতো করে সুন্দর করে পুজো দেয়, মানে আমার আর দ্বিতীয়বার বলতে হয় না জানো তো। ওর খুব ইচ্ছা আছে জন্মাষ্টমী এবার ও করবে, প্রতি বছর তো আমি জন্মাষ্টমী এত বছর ধরে করে আসছি, আমার গোপালের বয়স এই বছর নিয়ে 9 বছর হবে। তো সেই কারণে এই বছর মেয়ে খুব আনন্দে আছে যে ও করবে জন্মাষ্টমীর পুজোটা। তো ও কিভাবে করে সেটাও তোমাদের দেখাবো। আর এই যে দেখো সুন্দর করে পুজো করা হয়ে গেছে, এদিকে সব ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছে। ওর পুজোটা হলে এরপরে আমার ভাতও হয়ে যাবে, গুলুকে আগে খেতে দেবো, কারণ গুলুর আছে পরীক্ষা, দিদি চলে আসবে ওকে নিতে। তো আমি বললাম ঠিক আছে পুজোটা হোক, তারপরেই খেতে দিচ্ছি।
খুব ইচ্ছে করছিল জানো তো সাবু খেতে। মেয়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই মেয়েকে বললাম, মারে একটু সাবু নিয়ে আসবি। তো মেয়ে আবার দোকান থেকে গিয়ে ওই 200 মতো সাবু নিয়ে আসলো। তারপরে গুলুকেও ভাত দিলাম, আমরা নিজেরাও ভাত খেলাম, আমি আর মেয়ে দুজনে একসঙ্গে মেখে। আর এই দেখো গুলুও পুরো রেডি হয়ে গেছে। আমার মেয়ে যে স্কুলে পড়ে গুলুও কিন্তু সেই স্কুলেই ভর্তি হয়েছে। তো মেয়ের তো সামনের বছর স্কুল শেষ আর গুলুর স্কুল শুরু। গুলু তো এই বছর 5-এ উঠলো। তো দেখো গুলুকে এখন রেডি করে দিচ্ছি, দিদি এখনও এসে পৌঁছায়নি। আর আমি তো আর বসতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে আমি একটুখানি বিছানায় পিঠটা টান করব। এখন এমনই হয়েছে জানো তো, একটু সময় দাঁড়িয়ে কোনো কাজ করতে থাকলেই মনে হয় কতক্ষণে গিয়ে একটুখানি শুয়ে পড়বো। ভাবলাম এখন আর শোবো না, গুলুকে একেবারে রেডি করে দিয়ে রান্নাঘরে টুকিটাকি গোছানোর আছে সেগুলো গুছিয়ে একটু শোবো। তারপরে যে শুয়ে থেকে কিভাবে সময় কাটলো ঘুমিয়ে ঘুমিয়ে, এই রাত্রির তো ঘুম হয় না। আর আজকে এত ঘুমিয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। দিদিও আর ডাকেনি জানো তো, সেই যে আমি ভাত খেয়ে শুয়েছি তখন 12:30 বাজে, গুলুও চলে গেল। তারপর থেকে মানে একটু করে ঘুমাচ্ছি একটু করে জাগছি করতে করতে সারা বিকেল পর্যন্ত ঘুমিয়েছি। তারপরে সন্ধে পড়লো, তো তোমাদের দাদাভাই এসছে কাজ থেকে। তার আগেই আমি উঠে গেছিলাম, উঠে একটু হাঁটাহাঁটি করলাম রাস্তার দিকটায়। মেঘ মেঘ করে থেকেও সারাদিনে বৃষ্টি হয়নি, একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে ভাবলাম না একটু চা খাই। তো তারপরে আবার ভাবলাম, তোমাদের দাদাভাই আবার মুখ করলো যে না চা খেতে হবে না। দিদিও বললো না তুই সকালে দুধ খাসনি। আসলে ওই যে কি বলো তো, দুধটা খেতে গেলে না এখন খুব মানে কষ্ট হয়, কিন্তু তাও খেতে হয়। মানে ইচ্ছে না থাকলেও উপায় না থাকলেও খেতে হয়, কারণ দুধটা খেলে আমার প্রচুর বমি আসে। তো সেই কারণে ভাবলাম যে চা আর খাওয়া হলো না। তো এখানে নিজের জন্য দেখো দুধটা গরম করলাম আর দিদিকে আর তোমাদের দাদাভাইকে চা দিলাম। আমি করে দিলাম চাটা, কারণ ওই যে শুয়েছিলাম তো শরীরটা এখন বেশ একটু ফ্রেশ লাগছিল। ওদেরকে চাটা দিলাম। তারপরে দিদি এখানে সাবু মাখবে বলে সব কিছু রেডি করেছে। দেখো সেই সকালবেলা সাবুটা ভিজিয়েছি, একদম ফুলে বড় বড় হয়ে গেছে। আগে সাবু আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু জানো তো খাবো করে সাবুটা আনালামও, কিন্তু আর খেতে পারলাম না। মানে কেমন যেন একটা লাগছিল মুখে, মিষ্টি জিনিস তো ভালোই লাগে না খেতে। তবু দিদিকে বললাম তুই একটু মাখ সুন্দর করে। তো এখানে দেখো ঠাকুরকে দিয়েছিল সেই কলাগুলো, ওগুলো আগে দিল। আর দিদি না নারকোলটা কোড়ায়নি। আমার মনে হচ্ছে ওই নারকোলটার জন্য সাবুটা কোনো টেস্ট হয়নি। দিদি কী করেছে বলো তো, তোমাদের দাদাভাই ওই মালাই চাকি থেকে নারকোলটা তুলে দিয়েছে, আর দিদি আবার নারকোলটাকে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করেছে, একটু ঘুরিয়ে নিয়েছে। কিন্তু এতে না সত্যি কোনো স্বাদ লাগে না। হ্যাঁ, সাবু মাখাটা কোনো ভালোই লাগছিল না। তবু খেয়েছি এক বাটি মতো, এক বাটি করে সবাই খেয়েছি, কারণ থাকলে আবার নষ্ট হয়ে যাবে। এদিকে দিদি ঢুকলো এবার রান্নাঘরে। সারাদিন তো রান্নাবান্না কিচ্ছু হয়নি। ওদিকে মেয়ে আর গুলু পড়তে বসেছে আর আমি বসে আছি, কারণ আমি গিয়ে যদি এখন আবার শুয়ে থাকি দিদি এখানে একা একা রান্নাবান্না করবে আর আমি এখানে ডাইনিং টেবিলের সামনে চেয়ারটা নিয়ে বসে আছি। সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না জানো তো এইভাবে বসে থাকতে, কেউ কাজ করবে। তো দিদি বলছে আমিই করবো, তুই ছেড়ে দে, তুই বসে থাক। তবুও আমি দেখো বসলাম এখানে। আমি বললাম না দে নিচটায় একটুখানি বসে এখানে এখন তরকারির জন্য আমি আলু ঠালুগুলো কেটে দিচ্ছি আর দিদি আটা মাখছে, কারণ রাত্রিবেলায় হবে রুটি। বললাম আর ভাত করতে না, কারণ দুপুরবেলায় সেদ্ধ ভাত খেয়েছি, তো আবার এখন সেদ্ধ ভাত ভাল লাগবে না। আর কোনো তরকারি করলেও সেটা থেকে যাবে, তার থেকে ভালো রুটি তরকারি কর। আর আমার দিদি জানো তো এই প্রেশার কুকারে একটা আলু দিয়ে তরকারি করে, এত টেস্ট হয়, আমি ওটা পারি না করতে। এদিকে রান্না করবে অনেক কিছু, রুটি করবে, তরকারি করবে, আর করবে সিমুই। তো ওরা খুব দুধ দিয়ে সিমুই খায় জানো তো, কিন্তু আমরা দুধ দিয়ে সিমুইটা ভালো খাই না। আমরা আবার ঝুড়ো সিমুইটা খুব ভালো খাই, যেটা শুধু মানে দুধ ছাড়া হয়। তো দিদি বললো সিমুই করি, তাই বললাম ঠিক আছে তোরা করলে খা। এদিকে প্রেশার কুকারে তরকারি তো বসিয়ে দিয়েছে, এত টেস্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই প্রেশার কুকারে তরকারিটা আমি করতে পারি না, একদম সিম্পল কাঁচা লঙ্কা ফেলে কালো জিরে 5 ফোড়ন সম্বারে দিয়ে প্রেশার কুকারে তরকারিটা করে দিদি, হেব্বি ভালো লাগে। আর সত্যি কথা বলতে দেখবে এই সময়টা বেশ একটু রান্না করে করে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এর আগের দিনকে আমি এই কথাটা বলেছিলাম যে আমি নিজের হাতের রান্নাই খেতে ভালোবাসি। সত্যি কথা আমার মা আগে খুব ভালো রান্না করতো জানো না, মার হাতের প্রত্যেকটা রান্না খুব ভালো খেতাম। সব ছেলেমেয়েরাই মার হাতের প্রত্যেকটা রান্নাই ভালো খায়, কিন্তু ওই যে বলে না সময়ের সাথে সাথে আর শরীরও চলে না। মা এখন সত্যি সেরকম রান্না করতে পারে না, মানে মশলা খুব পুড়িয়ে ফেলে আর তরকারির কোনো টেস্ট আসে না। কিন্তু দিদি রান্না করলে আমি যে কি তৃপ্তি করে খাই তোমাদের বলে বোঝাতে পারবো না।
যাই হোক, দেখো এখানে দুধটা ভালো করে ফুটে গেছে, আর দিদি তো কাঁচা সিমুইটাই দিয়ে দিচ্ছিল। আমি বললাম একটুখানি ঘিয়ে ভেজে তারপরে দিয়ে দেখবি ভাল লাগবে। তো আবার একটু ঘিয়ে ভাজলো, সিমুইটা হালকা করে দিয়ে দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছে। কী যে সারাদিনে ব্লগ করছি, কী যে একটু একটু তোমাদের দেখাচ্ছি, বিশ্বাস করো আমার নিজেরই ভালো লাগছে না। জানি না তোমাদের ভালো লাগে নাকি, তবু ভাবলাম যে চলো, তোমরা সবাই বলো যে পম্পা তুমি ভিডিও দিও ভিডিও দিও, কী ভিডিও দেবো বলো তো। ভাবলাম যে চলো যা করি তাই একটু একটু করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাও তো প্রত্যেক দিন পারছি না করতে। যাই হোক, যেটুকুনি একদিন হোক দুদিন হোক বাদে বাদে, কারণ শরীরটা এখন বুঝতেই পারছো রোজ রোজ ভালো থাকে না। আর আমার শরীর ভালো না থাকলে ক্যামেরা অন করতেও ইচ্ছে করে না। রান্নাবান্না করে দিদির এত গরম লেগে গেছিলো, এসি চালালাম, সবাই বললাম চল ঘরেই খাই। তো এই যে রুটি তরকারি খাওয়া দাওয়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম।